Hi guys, welcome to PRC Foundation. How are you? I hope you are very well by the grace of Omnipotent. আশা করছি অনেক ভালো আছো, সুন্দর আছো, চমৎকার আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এর আরেকটা নাম হচ্ছে ডিফেন্স অফ পোয়েসি। এই টেক্সটার যে বিষয় আছে, এই এসেটার যে স্যার ফিলিপ সিডনি কন্টেম্পোরারি ড্রামা এর এগেনস্টে যে অবজেকশনস নিয়ে এসেছিল, সেই অবজেকশনসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আগে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জেনে নিই। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম সেটা হচ্ছে স্যার ফিলিপ সিডনির বায়োগ্রাফিটা জেনে নিই। স্যার ফিলিপ সিডনির বায়োগ্রাফি হচ্ছে 1554 টু 1586, অর্থাৎ 1554 থেকে 1586 সাল পর্যন্ত। আর স্যার ফিলিপ সিডনি তিনি একজন অ্যারিস্টোক্রেট ছিলেন, তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। এবং স্টিফেন গোশন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। স্টিফেন গোশন একজন পিউরিটান ড্রামাটিস্ট ছিলেন। তার বায়োগ্রাফিটাও তোমরা মাথার মধ্যে রাখবে। তার বায়োগ্রাফিটা হচ্ছে 1554 টু 1624, অর্থাৎ 1554 সাল থেকে 1624 সাল পর্যন্ত। তো স্টিফেন গোশন কি করেছিল, যে ফার্স্ট অফ অল এটা জানাটা প্রয়োজন। অ্যাবিউজ অফ স্কুল এই নামে একটা তিনি বই লিখেছিলেন, এবং যেই বইয়ে তিনি পোয়েটস, পাইপার্স, জেস্টার্স এদেরকে সমালোচনা করেছিলেন। আর এই বইতে তিনি পোয়েট্রি এগেনস্টে চারটা অবজেকশন নিয়ে এসেছিলেন। এই চারটা অবজেকশন কি তোমরা জেনে নাও। ফার্স্ট নাম্বার অবজেকশন হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, অর্থাৎ কবিতা সময় নষ্টের একটা বিষয়। সেকেন্ড যেটা, পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস, কবিতা হচ্ছে মিথ্যার মা। থার্ড যেটা, পোয়েট্রি ইজ দ্য নার্স অফ অ্যাবিউজ, অর্থাৎ কবিতা অ্যাবিউজ করে থাকে, অপব্যবহার করে থাকে, অপব্যবহারের সেবিকা। অর্থাৎ কবিতা পড়লে মানুষের যে বুদ্ধি, এই বুদ্ধির যে চর্চা যেটা হবে সেটা অপব্যবহারের দিকে যাবে। চার নম্বর সেটা হচ্ছে প্লেটো রাইটলি ব্যানিশড দ্য পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক, অর্থাৎ প্লেটো তার আইডিয়াল রিপাবলিক থেকে কবিদেরকে বহিষ্কার করেছিলেন। এই চারটা অবজেকশনস নিয়ে এসেছিল। তো এই অবজেকশনসগুলোর জবাব দেওয়ার জন্য স্যার ফিলিপ সিডনি যে এসেটা লিখে, সেই এসেটাই হচ্ছে এ ডিফেন্স অফ পোয়েসি অর অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তো এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই এসেটা 1583-তে পাবলিশ করা হয়েছিল। তো যেখানে মূলত স্যার ফিলিপ সিডনি চারটা বিষয়ে আলোচনা করেছেন। এক নম্বর যেটা ছিল সেটা হচ্ছে থিওরি অফ পোয়েট্রি, কবিতার থিওরি নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় নম্বর তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে অবজেকশনস, কি কি অবজেকশনস এখানে রয়েছে সেই পার্টটা দেখিয়েছেন। তৃতীয় নম্বর যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে অ্যাপোলজি। অ্যাপোলজি বলতে সেটা হচ্ছে কৈফিয়ত দেওয়া বা সাপোর্ট করা। আর চতুর্থ নাম্বার যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে রেড্রেস, যেটা রেমেডি, প্রতিকারটা দেখিয়েছেন। তো এই অবজেকশনসগুলোকে যুক্তিখণ্ডন করতে গিয়ে স্যার ফিলিপ সিডনি কিন্তু কি করেছে, যে কন্টেম্পোরারি যে ড্রামা, সেই ড্রামার এগেনস্টে তিনি কিছু অবজেকশন তুলে ধরেছিলেন। আর আজকে আমাদের আলোচ্য বিষয় সেই অবজেকশনসগুলো। তো সর্বপ্রথম স্যার ফিলিপ সিডনির একটা ব্যাপার তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তিনি অ্যান্টিকুইটি অ্যান্ড ট্র্যাডিশনালিটি এই দুইটা বিষয়ের উপরে খুব জোর দিয়েছেন। আর অ্যান্টিকুইটি অ্যান্ড ট্র্যাডিশনালিটির জন্যই তিনি প্লেটোর যুক্তিটাকে খণ্ডন করেছেন। অ্যাকচুয়ালি এখানে স্যার ফিলিপ সিডনি ফার্স্ট অফ অল যে অবজেকশনটা নিয়ে এসেছে, সে অবজেকশনটা হচ্ছে ড্রামা অবজার্ভস নেদার রুলস অফ অনেস্ট সিভিলিটি নর অফ স্কিলফুল পোয়েসি। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি এটা বলছেন যে ড্রামাগুলো কি করছিল না, অনেস্ট সিভিলিটি। এখানে মূলত তিনি এটার দ্বারা যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে লিটারেচারের একটা উদ্দেশ্য থাকতে হবে। সাহিত্যের উদ্দেশ্যটা কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে প্লিজারেবল কমিউনিকেশন, মানুষের সাথে যোগাযোগ করা, আর এটার মাধ্যমে সমাজে মেসেজ ছড়িয়ে দেওয়া। সেটা ড্রামার মধ্যে ছিল না, এই অনেস্ট সিভিলিটিটা ছিল না কন্টেম্পোরারি ড্রামাটিস্টদের মধ্যে। আর কি ছিল না, এটা কি করছিল, বরং পোয়েসিটাকেই মেনটেন করছিল। অর্থাৎ কবিতা যে নিয়মতান্ত্রিকতা মেনটেন করে লেখা হয়, সেই নিয়মতান্ত্রিকতাগুলোই ড্রামা লেখার ক্ষেত্রেও মেনটেন করছিল।
এই কারণে স্যার ফিলিপ সিডনি এই বিষয়টাকে কোন দিকে রিফ্লেক্ট করেছে সেটা দেখো, যে ড্রামা এমন একটা সাহিত্যিক জেনারে পরিণত হয়েছে যেটা অনেস্ট সিভিলিটি এই সমাজ ব্যবস্থায় এটাকে অ্যাকসেপ্ট করা যায় না। এখানে কিন্তু প্লেটোর ওই যুক্তিখণ্ডনের বিষয়টাই স্যার ফিলিপ সিডনি তুলে ধরেছেন। প্লেটোর যে যুক্তিখণ্ডন যেটা আসলে এখানে তিনি বোঝাচ্ছেন এটা যে প্লেটো যে সময় পোয়েটসদেরকে তার আইডিয়াল রিপাবলিক থেকে ব্যানিশ করেছিল, সে সময় আসলে কবিতার জন্য পোয়েটসদেরকে আইডিয়াল রিপাবলিক থেকে ব্যানিশ করা হয়নি। ওকে, প্লেটো কিন্তু কবিতাকে ব্যানিশ করেনি, প্লেটো পোয়েটসদেরকে ব্যানিশ করেছে। অর্থাৎ এই ফার্স্ট ড্রামার যে যুক্তিখণ্ডন করতে গিয়ে এই পিউরিটান ড্রামাটিস্ট বা প্লে রাইট যে স্টিফেন গোশন তার এই যুক্তিখণ্ডন করতে গিয়ে স্যার ফিলিপ সিডনি এটা বুঝিয়েছেন যে প্লেটো কিন্তু কবিতাকে ব্যানিশ করেনি, কন্টেম্পোরারি মানে প্লেটো যে সময় জীবিত ছিল বা যে সময় কবিতা লিখছিল যারা, সেই কবিগুলো খারাপ ছিল আর তাদেরকে প্লেটো তার আইডিয়াল রিপাবলিক থেকে ব্যানিশ করেছে। অনুরূপভাবে কন্টেম্পোরারি সোসাইটিতে যে ড্রামাগুলো রচিত হচ্ছে এই ড্রামাগুলো সঠিক না। এই জন্য ফাইনালি এই যুক্তিটাকে খণ্ডন করতে গিয়ে স্যার ফিলিপ সিডনি বলছে, দাস ড্রামা ক্যানট মেক এ জাস্টিস ফর দিস জেনার। অর্থাৎ ড্রামা নিজেই তার এই ধরনের সাথে, অর্থাৎ ড্রামা তার নিজের সাথে সঠিক বিচার করতে পারছে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজেকশন অফ স্যার ফিলিপ সিডনি এগেনস্ট দ্য কন্টেম্পোরারি ড্রামা। স্যার ফিলিপ সিডনি সেকেন্ড যে অবজেকশন তুলেছেন ড্রামার এগেনস্টে, কন্টেম্পোরারি ড্রামার এগেনস্টে, সেটা হচ্ছে ড্রামা বিকেম দ্য বেস্ট সোর্স অফ আর্নিংস। এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি যে ড্রামা বিকেম দ্য কনজিউমার প্রডিউসিং কালচার। কনজিউমার প্রডিউসিং কালচার বলতে ড্রামা লেখার জন্য বেসিক্যালি কি করা হয়েছে, যে দর্শকের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। কি ধরনের ড্রামা লিখলে দর্শক বেশি আসবে সেই জিনিসটার উপরে তদানীন্তন বা কন্টেম্পোরারি যারা ড্রামাটিস্ট ছিল সে বিষয়টাকে তুলে ধরেছে। অ্যাকচুয়ালি এখানে এই বিষয়টা জানতে হবে যে এলিজাবেথান পিরিয়ডে কিন্তু ড্রামার প্রতি একটা কি ছিল, ড্রামার প্রতি একটা নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা থাকার পরে ড্রামাটিস্টরা এ ধরনের ড্রামা কিন্তু লিখছিল। এবং স্যার ফিলিপ সিডনি যে কথাটা বলেছে এই কথাটা একেবারে পঙ্খু রূপে পরবর্তীতে একেবারে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ এই কনজিউমার প্রডিউসিং হিসাবে ড্রামা এতটাই বেশি পারফেক্ট হয়ে উঠেছিল যে সকল ধরনের ইন্ট্রোডাক্টরি চার্জেস অর্থাৎ দোষ থাকার পরেও, ড্রামার প্রতি একটা নিষেধাজ্ঞা থাকার পরেও 1605 সালের মধ্যে ইংল্যান্ডের থিয়েটারগুলো ব্যাপক পরিমাণে সমৃদ্ধি লাভ করেছিল। এবং এই লন্ডনে বৃহৎ থিয়েটার তৈরি করা হয়েছিল, যে থিয়েটারগুলোতে 8,000, 7,000, 6,000 এত বৃহৎ আকৃতির অডিয়েন্স ধরতো, সে ধরনের থিয়েটার কিন্তু তৈরি করা হয়েছিল। অর্থাৎ স্যার ফিলিপ সিডনি এটা বোঝাতে চেয়েছেন যে সাহিত্যিক যে উদ্দেশ্য, লিটারেচারের যে পারপাস, সেই পারপাসটাকে মেনটেন না করে ড্রামা শুধু কি করেছে, আর্নিং পারপাসটাকে অ্যাকসেপ্ট করেছে। দ্যাট মিনস ড্রামা হ্যাজ বিন দ্য মেয়র সোর্স অর দ্য বেস্ট সোর্স অফ আর্নিংস অর দ্য কনজিউমার প্রডিউসিং কালচার এটাতে পরিণত হয়েছে। সে বিষয়টা স্যার ফিলিপ সিডনি কিন্তু দেখিয়েছেন। থার্ড নম্বরে তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে ড্রামা does not maintain any unity of place or did not maintain any unity of place। এখানে কিন্তু তিনি অ্যারিস্টোটলের কথা বলেছেন, যে অ্যারিস্টোটলের দিকটাকে তিনি কিন্তু রিফ্লেক্ট করেছেন। কি জন্য অ্যারিস্টোটলের বিষয়টা এখানে আসছে দেখো, যে অ্যারিস্টোটলের মতে হচ্ছে 3 dramatic unities you have to maintain, বাট এখানে কিন্তু অ্যারিস্টোটলের বিষয়টাকে মেনটেন করা হয়নি। ইউনিটি অফ প্লেস ড্রামার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই ইউনিটি অফ প্লেসটা কিন্তু মেনটেন করে রেখো। এই জন্য অ্যারিস্টোটলের যে নিয়ম বা অ্যারিস্টোটল যে রুলসটার কথা বলেছে ড্রামা লেখার জন্য, সেই ড্রামাটিক ইউনিটির সম্পর্কে এটা কিন্তু ড্রামা মেনটেন করছে না। সুতরাং ড্রামা কোনো ধরনের বেস্ট লিটারেচার হতে পারে না। অ্যাকচুয়ালি স্যার ফিলিপ সিডনি কিন্তু এখানে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, কন্টেম্পোরারি ড্রামা বা ড্রামাটিস্টদের এগেনস্টে তার এই অবজেকশনগুলো ছিল, বাট তিনি কিন্তু বেসিক্যালি ড্রামার এগেনস্টে অবজেকশনগুলো দেননি। তিনি এটা বোঝাতে চেয়েছেন স্টিফেন গোশনের যুক্তি খণ্ডন করতে চেয়েছেন স্টিফেন গোশনকে, যে স্টিফেন গোশন যে বলছে যে প্লেটো তার আইডিয়াল রিপাবলিক থেকে পোয়েটসদেরকে ব্যানিশ করেছিল, দ্যাট মিনস পোয়েটস ওয়ার ব্যানিশড ফ্রম দ্য আইডিয়াল রিপাবলিক অফ প্লেটো। এটা যুক্তি খণ্ডন করতে গিয়ে তিনি কিন্তু এটা বলছেন যে এখন সমসাময়িক প্রেক্ষাপটে ড্রামা যেমন ভালো উৎপন্ন হচ্ছে না, ভালো ড্রামাটিস্ট তৈরি হচ্ছে না, সেই সময়ে প্লেটোর সময়ে বেসিক্যালি কবিতার কোনো দোষ ছিল না,
পোয়েটস ওয়ার রং আর পোয়েটস ওয়ার ভেরি ব্যাড, এই জিনিসটাকে তিনি বোঝাতে এখানে কিন্তু চাচ্ছেন, রাইট? ওকে, এবার 4 নম্বর পয়েন্টে তিনি যে অবজেকশনটা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে ড্রামা ডিড নট মেইনটেন ম্যানার, কোনো ম্যানার মেনটেন করছিল না। দ্যাট ইজ ভেরি মাচ প্যাথেটিক ফর দ্য কন্টেম্পোরারি পিপল। সমসাময়িক লোকদের জন্য এটা খুব কষ্টের ছিল। কি জন্য কষ্টের ছিল? কারণ ম্যানারের ক্ষেত্রে কিন্তু অ্যারিস্টটল বলেছে যে পোয়েটিক ইমিটেশনের ক্ষেত্রে 3rd নাম্বার ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ম্যানার। আর ম্যানারের জন্য অ্যারিস্টটল কিন্তু একেবারে পুরোপুরি পথটা দেখিয়ে দিয়েছে যে ড্রামা কেমনভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ পোয়েটিক ইমিটেশনের ফর্ম হচ্ছে দুইটা, অ্যাক্টিং অথবা ন্যারেটিভ, অথবা মাঝে মাঝে এই দুইটারও কি করা যেতে পারে, একটা মিংলিং করা যেতে পারে, কিন্তু এটা কোনোভাবেই মিংলিং হচ্ছিল না। অর্থাৎ ড্রামাগুলো অ্যাক্টিংও হচ্ছিল না, আবার ন্যারেটিভও হচ্ছিল না, বরং এগুলো একটা জর্জরিত হয়েছিল বিভিন্ন কনসেপশনের দ্বারা। এটা স্যার ফিলিপ সিডনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তার বিখ্যাত ল্যান্ডমার্ক ফার্স্ট ফিলোসফিক ডিফেন্স, সেখানে ফুটিয়ে তুলেছেন যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, সেটাতে। 5ম নম্বর অবজেকশন যেটা স্যার ফিলিপ সিডনি নিয়ে এসেছে সেটা হচ্ছে ট্র্যাজেডি সম্পর্কে। তিনি ট্র্যাজেডি ইজ নট বাউন্ড টু হিস্ট্রি অর দ্য ন্যারেটিভ বাট টু দ্য লস অফ পোয়েসি। অর্থাৎ তিনি এটা বোঝাচ্ছেন যে ট্র্যাজেডি ইতিহাসের সাথেও সম্পৃক্ত ছিল না, আবার গল্প আকারে বর্ণনা করার সাথেও সম্পৃক্ত ছিল না, বরং কবিতা লেখার যে নিয়মকানুন সেগুলোর সাথে সম্পৃক্ত ছিল। এখানে যুক্তি খণ্ডন করতে গিয়ে স্যার ফিলিপ সিডনি যেটা বলেছেন যে ট্র্যাজেডি এতটা বেশি স্বাধীনতা উপভোগ করছিল যে ইতিহাস বিকৃত করে নিজের মতো করে ইতিহাসটাকে ট্র্যাজেডিতে প্রেজেন্ট করা হচ্ছিল বা রিপ্রেজেন্ট করা হচ্ছিল। এই বিষয়গুলো আসলে স্যার ফিলিপ সিডনি এই ড্রামার ক্ষেত্রে যে সমসাময়িক ড্রামার যে দুর্দশা, সেই দুর্দশা কিন্তু বোঝাতে চেয়েছে যে প্লেটো যে সময় বসবাস করছিল সেই সময় কবিতার কোনো দুর্দশা ছিল না। আসলে সেই সময় পোয়েটসরা প্রলিফিক ছিল না, পোয়েটরা ভালো ছিল না, যার কারণে প্লেটো কি করেছে, ওই খারাপ কবিদের তার আইডিয়াল রিপাবলিক থেকে ব্যানিশ করেছে। তাহলে স্যার ফিলিপ সিডনি এই যুক্তি দ্বারা এটা বোঝাচ্ছেন, যদি প্লেটো আইডিয়াল রিপাবলিক থেকে পোয়েটসদেরকে ব্যানিশ করে দেয়, তাহলে আমাদেরকেও কন্টেম্পোরারি ড্রামা অ্যানালাইসিস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ড্রামাটিস্টদের আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। সুতরাং স্টিফেন গোশন একজন পিউরিটান প্লেরাইট হিসাবে তারও এ দেশে থাকার কোনো অধিকার নাই, বা সাহিত্য চর্চা করার কোনো অধিকার থাকতে পারে না। হোয়াট অ্যান অ্যামেজিং আর্গুমেন্টস, কি চমৎকার যুক্তি দেখিয়েছেন। দিস ইজ কল্ড ক্রিয়েটিভ জিনিয়াস। ওকে, এটাকে ক্রিয়েটিভ জিনিয়াস বলা হয়। পরিশেষে আমরা এটা বলতে পারি যে স্যার ফিলিপ সিডনি আসলে পোয়েট্রিকে ডিফেন্স করতে গিয়ে ড্রামার এগেনস্টে যে অবজেকশনগুলো নিয়ে এসেছেন, সেই অবজেকশনগুলো সমসাময়িক প্রেক্ষাপটে উপযুক্ত ছিল, ইউনিভার্সালি সেটা উপযুক্ত ছিল না। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি, এটা যেমন ড্রামারও রয়েছে তেমনি অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি পোয়েট্রিরও রয়েছে। আর এটার জন্য তিনি ফিরে গেছেন ড্রামাটিস্টদের কাছে অ্যান্টিকুইটির ক্ষেত্রে, এবং কবিতার ক্ষেত্রে ফিরে গেছেন তিনি অতীতের যে বিখ্যাত কবি তাদের কাছে কিন্তু ফিরে গিয়েছেন। আর এর মধ্যে উল্লেখযোগ্য নাম যেটা আসে সেটা হচ্ছে হোরাস। ওকে, তো আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। আর আজকের লেকচারটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন লেকচার নিয়ে হাজির হব। আর তোমাদেরকে বলি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এটাকে ছড়িয়ে দিবে, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাঙ্কস এ লট। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো, যেন পরবর্তী আপডেটসগুলো তুমি তাৎক্ষণিকভাবে পেতে পারো। আর নতুন লেকচার নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, অ্যান্ড ওয়ান থিং মোর, নেভার স্টপ yourself.